দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে, এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছায়ায় এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা ঘটিয়েছে? তাই আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি। কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক, কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে তাদের অ্যান্টি আরেকটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য। আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন, কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন, যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কামব্যাক করতে চায়। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে আরো জানবো, গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবরগুলো রাখছেন। রাব্বি, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা, আসামি ধরার ব্যাপারে কি জানা গেল? শিল্পী, আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন। তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে। তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে, এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে, এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছায়ায় এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা ঘটিয়েছে? যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন, বিশেষ করে বাদশা মিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলোপাতাড়ি বাদশা মিয়াকে কোপানো শুরু করে এবং সেই সময় বাদশা মিয়া পালিয়ে যাচ্ছিল। আর ঠিক ওই সময় এই সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা খেয়ে যান এবং তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে, কিন্তু বাদশা মিয়া বেঁচে যায়। এবং বাদশা মিয়ার সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব, সেই মেয়েটা একটা কলগার্ড। এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোপাতাড়ি সেই বাদশা মিয়াকে কোপানো শুরু করে। এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে এই যে একজনকে কোপানো শুরু করেছিল, এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার সাহস পেয়েছে? নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে। এখন একটু চিন্তা করেন, এই যে প্রফেশনাল যারা এই কাজগুলো করে, এরা নিশ্চয়ই পিছনে তাদের এমন কোনো শক্তি আছে যেই শক্তির বলে এই জনসম্মুখে তারা এই কর্মগুলো করে। মানে এতগুলো মানুষের ভিড়ে তারা যে কর্মটা করতেছে, এটা তাদের পিছনে রাজনৈতিক কোনো শক্তি যদি না থাকে এবং পুলিশের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা করা সম্ভব হয় না। যেমন এই যে এলাকায় যারা এই বড় বড় চাঁদাবাজি এবং রংবাজিগুলো করে, এরা কিভাবে মানুষকে ভয় দেখায়, তারা এই জাতীয় কিছু কর্ম করে যে কোনো একজন রাজনৈতিক নেতার প্রভাবে। এবং এই ছেলেগুলো কার লোক এটা এলাকার সবাই জানে, কিন্তু তারা কেউ মুখ খুলতে পারে না, কারণ এরা এমনভাবে ভয়ের এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মানুষ তাদেরকে ভয় পায় এবং মানুষ থেকে তারা যা চাইবে তারা তা দিয়ে দিতে বাধ্য থাকে। যদি না দেয় তাহলে তাদের পরিণতি এরকম হবে। অতএব এই যে কর্মগুলো করছে এবং এরা যে এই কর্মগুলো করার সাহসগুলো পাচ্ছে, এটার পিছনে অবশ্যই একটা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো রাজনৈতিক শক্তি ছাড়া সম্ভব না, এবং তারা যে কোনো একটা রাজনৈতিক দলের শক্তিতে এই কাজগুলো করে। এই যে অপকর্মগুলো করে এরা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা ভাগ কিন্তু পুলিশকেও দেয়। সত্যিকার অর্থে পুলিশ জানে না এরকম কোনো ঘটনাই নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কর্মগুলো করা হয়, এই কর্মগুলোর বিচার সত্যিকার অর্থে কি আসলে হয়? বাস্তবে হয় না। এর কারণ হচ্ছে এই যেই ছেলেগুলো এই কর্মটা করেছে,
এখন যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিক তুহিন যদি নিহত না হতো, এই জিনিসটা এতটা ছড়াতো না। মানে এটাকে খুব স্বাভাবিকভাবে একটা নিউজ করে ছেড়ে দিত, এবং এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এদেরকে অ্যারেস্ট করা হতো, কিছুদিন জেলে রাখা হতো, তারপর তাদের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কেউ সংবাদ প্রচার করবে না। মানে এভাবেই এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর পিছনে বা এই যে ঘটনাগুলো ঘটানোর যে সাহসগুলো পায়, এটা নিশ্চয়ই বড় একটা শক্তির প্রভাবে হয়। কিন্তু সেই শক্তিটাকে কেউ কখনো সামনেও আনে না, সেই শক্তির নামটা কেউ সামনে আনে না। ইন্ডিয়া এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছে এবং চীনের সাথে একটি ভালো সম্পর্ক করার চেষ্টা করছে। এখানে অনেকগুলা খেলা জড়িত আছে, বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং ইন্টারন্যাশনাল রাজনৈতিক ইস্যু। এখন এটাতে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা বড় বিষয় না, কিন্তু এখন ইন্ডিয়ার সাথে যে আমেরিকার একটি খারাপ সম্পর্ক যাচ্ছে, এটাতে কি আসলেই আওয়ামী লীগের লাভ হচ্ছে এবং আওয়ামী লীগের কপাল খুলে যাবে? ইন্ডিয়া, রাশিয়া, চায়না একত্রিত হয়ে কি বাংলাদেশের রেজিম আবার চেঞ্জ করবে? কারণ এই রেজিমটা হচ্ছে আমেরিকা সমর্থিত রেজিম। কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে। এই জায়গাটা যে রেজিমটা থাকবে, এই রেজিমটাকে যারা কন্ট্রোল করতে পারবে তারা মোটামুটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রভাব বিস্তার করতে পারবে। আর এই বাংলাদেশের আশেপাশে যদি একটা ঘাঁটি গেড়ে ফেলতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আরো প্রভাব বেড়ে যাবে। আমেরিকা সেটাই খেলতেছে, বাংলাদেশে এই রেজিমটাকে তারা পুরোপুরি সমর্থন করতেছে এবং বাংলাদেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। বাংলাদেশ দিয়ে অন্যান্য আশেপাশের দেশগুলোকে প্রেসারে ফেলার চেষ্টা করতেছে এবং এই বঙ্গোপসাগরের আশেপাশে একটি ঘাঁটি করার চেষ্টা করতেছে। এটা আমরা সকলে অবগত আছি। বিভিন্ন ছবি পোস্টার আসে, বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক জায়গায় ট্রেনিং দিচ্ছে, সেন্ট মার্টিন আবার সিলেটও নাকি ট্রেনিং দিচ্ছে। বিভিন্ন ছবি আমরা দেখি, এগুলো সত্য না প্রপাগান্ডা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখতে পাই আমেরিকা আর্মিদেরকে। এই সকল বিষয় চিন্তা করে যদি ভারত, রাশিয়া, চীন প্ল্যান করে যে এই রেজিম চেঞ্জ করে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার বসাতে হবে, ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করতে হবে, বা ডক্টর ইউনূস সরকারের আন্ডারে যে নির্বাচন হবে, ওই নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে সে সরকারও যদি আমেরিকার সমর্থিত সরকার হয়, সে সরকারকে উৎখাত করে আমাদেরকে আমাদের সেন্টিগ্রেটের একটি সরকার বসাতে হবে, আমাদের রেজিম থাকতে হবে। আমেরিকাকে দক্ষিণ এশিয়ায় কোনো রকমের জায়গা দেওয়া যাবে না। ইন্ডিয়া নিজেদের স্বার্থে এখন আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং আমেরিকার সাথে ডাইরেক্ট চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে। সেই কারণে দীর্ঘ 6 বছর পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবে। তাহলে কি হলো? 3টা সুপার পাওয়ার এখন একত্রিত হয়ে যাবে। 3টা সুপার পাওয়ার যখন একত্রিত হয়ে যাবে, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, তাহলে কি আমেরিকার খানা থাকবে? অবশ্যই খানা থাকবে না। আমেরিকা যতই ডিপ স্টেট বলুক, যতই শুল্ক আরোপ করুক ইন্ডিয়ার উপর, যতই কিছু করুক, এই 3টা সুপার পাওয়ার একত্রিত হয়ে গেলে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার না। আমেরিকা একা যদি ডিপ স্টেট এর মাধ্যমে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে পারে, তাহলে ইন্ডিয়া, রাশিয়া, চীনের গোয়েন্দা সংস্থা এবং টাকা ফান্ডিং দিয়ে বাংলাদেশের এই আমেরিকাপন্থী রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার হবে? কোনো ব্যাপার হবে না। তাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি। কারণ এই 3টা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক, কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে, তাদের অ্যান্টি আরেকটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য। সেই দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলটাকে ইন্ডিয়া সাপোর্টের মাধ্যমে এবং রাশিয়া, চীন ওরাও সাপোর্ট করবে, কারণ অ্যান্টি আমেরিকার দল হচ্ছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে ইন্ডিয়ার সাথে আমেরিকার এখন খারাপ সম্পর্ক যাওয়ার কারণে, এবং চীনের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে, এবং রাশিয়াতে এখানে ভালো একটা সম্পর্ক গড়ে তুলছে এই 3টা দেশের একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে। তাই আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসতে বেশি দিন প্রয়োজন হবে না। যতটুকু মনে করেছি আমরা 4-5 বছর পরে আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসবে, কিন্তু হয়তো বা 2-3 বছরের পরে বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরবর্তী সময়ের মধ্যে আওয়ামী লীগ 3-4 মাসের মধ্যে ভালো একটি অবস্থানে ফিরে আসবে। প্রত্যাবর্তন বলেন বা পুনর্বাসন বলেন, সকল কিছুই হবে এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে আবার রাজপথ দখল করে এই অবৈধ নির্বাচনটাকে দেখবেন বানচাল করে আবার নতুন একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব মারাত্মক একটা বিষয়। ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে নির্ধারণ হয় বাংলাদেশের রাজনীতি কি হবে, বাংলাদেশের আগামীতে কখন রেজিম চেঞ্জ হবে, কে ক্ষমতায় আসবে, কিভাবে ক্ষমতায় আসবে, কিভাবে ক্ষমতায় আনা যাবে, এ সকল কিছুই কিন্তু প্ল্যান চলে। তাই এখন আমেরিকার চিন্তাটাকে একপাক্ষিক করে মাইনাস করে দেওয়া হয়েছে। আমেরিকা সমর্থিত যে সরকার আছে তাকে মাইনাস করে এই 3টা সুপার পাওয়ার একটা সমর্থিত সরকার এখানে বসানোর জন্য যতটুকু ইঞ্জিনিয়ারিং করা দরকার এই 3টা দেশের গোয়েন্দা সংস্থা সকল ইঞ্জিনিয়ারিং করবে। কারণ বাংলাদেশের আশেপাশে এরিয়ার মধ্যে কোনো রকমে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করতে দিবে না এই 3 দেশ। সেই প্রয়োজনে কিন্তু নরেন্দ্র মোদী বাধ্য হয়ে চীনের কাছে যাচ্ছে, কারণ নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে যে আমাদের সার্বভৌমত্বের হুমকি হবে যদি আমেরিকা এখানে ঘাঁটি গেড়ে ফেলে।
দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর হয়ে গেছে এবং এই সরকার, বর্তমান যে সরকার, সেই সরকারের শপথ নেওয়ারও 1 বছর পূর্ণ হলো। আজ যখন সেই 1 বছর পূর্ণ হলো, তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন, এই পতনটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই দৃষ্টিকোণ, সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে। শেখ হাসিনার পতনটাকে তারা কি অজনপ্রিয়তার কারণে পতন ভাবছে, নাকি ওই আলোচিত ষড়যন্ত্র তত্ত্বই ভাবছে যে শেখ হাসিনার পতনটা ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রই এখানে মুখ্য, নাকি তারা ভাবছে যে আমাদের ভুল ছিল, ভুলের কারণে পতন হয়েছে, সেই ভুল থেকে আমরা সংশোধন করে নতুন প্রক্রিয়ায় আসব। এই বিষয় নিয়ে বিবিসি একটা বড় প্রতিবেদন করেছে এবং বিবিসির সাংবাদিক কাদির কল্লোল, যিনি বাংলাদেশের অন্যতম একজন গুণী সাংবাদিক, বহু বছর ধরে বিবিসিতে কাজ করছেন, সেই কাদির কল্লোল এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন নানাভাবে এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন, যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কামব্যাক করতে চায়, আগামী নির্বাচন, এই সরকারের অবস্থান, তাদের কামব্যাক করা, নেতৃত্ব, নানা বিষয়ে এই রিপোর্টে কথা বলেছেন কাদির কল্লোল। বহু জনের সঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় যে আওয়ামী লীগ কী ভাবছে এই মুহূর্তে, সেই ভাবনার পুরো প্রতিফলনটা ঘটেছে বিবিসির এই প্রতিবেদনে। খুব শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে, প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চায় যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি, এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে। তাহলে কি প্রফেসর ইউনূস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন, মেটিকুলাস ডিজাইন, আওয়ামী লীগও সেই তত্ত্বের উপরে ভর করেই তাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করছে? তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল? হ্যাঁ, তারা তাই মনে করছে। কাদির কল্লোলের রিপোর্টে সেটাই উঠে এসেছে। তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনার পতন হয়নি, তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে, যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে। সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার উপরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে, তেমনি প্রফেসর ইউনূসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে, নজর আছে। তারা প্রফেসর ইউনূসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায়, ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে। তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনূস সরকার। সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক, যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে। এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল, সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই। এটার এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে, তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন। শীর্ষ যে নেতাগুলো দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন। সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে, তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা, এটা বলা হয়, এটা নিজে মুখে যদি স্বীকার করা হয়, তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে, আত্মবিশ্বাসের চিড় ধরবে এবং আত্মবিশ্বাসের চিড় ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে, সেই চেষ্টাটা বাধাগ্রস্ত হবে, এটাই তারা মনে করছে।